শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। প্রচণ্ড গরমের মধ্যে যেন সকাল হলেই আর শুয়ে থাকতে ইচ্ছা করে না, তাই সকাল সকাল উঠে পড়েছি। আর বেলা হবার সাথে সাথে যেন আর সংসারের কাজে মনই লাগে না, তাই ভাবলাম যত সকাল সকাল উঠতে পারবো তত তাড়াতাড়ি আমার সংসারের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আর আমি যখনই উঠে পড়ি মাম্মামও ঠিক তখনই উঠে পড়ে। মাম্মামের পাপার যেদিন অফিস থাকে সেদিন ধরো আমি সকাল 6টা কি 5:30টায় উঠে পড়ি, মাম্মামও আমার সাথে ঠিক ওই টাইমটাতেই উঠে পড়ে। মাম্মামের তো প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো এবং আপনারা অনেকেই বলেছেন যে দিদি এই টাইমটাতে এরকম হচ্ছে সব বাচ্চারই। হ্যাঁ সত্যি তাই, এই সময়টা এমনই একটা সময় প্রচণ্ড গরমে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। তো এই সময় বাচ্চাদের একটু সাবধানে রাখতে হবে। আর আরেকটা দিদিভাই আমাকে বলেছেন যে দিদি তুমি যখন এই সমস্ত সংসারের কাজগুলো করো তখন তোমার মেয়ে মানে মাম্মাম কোথায় থাকে, মাম্মামকে কে রাখে? তো তখন আমার মাম্মামকে আমার শাশুড়ি মা রাখেন। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা যদি মাম্মামকে সবসময় টেক কেয়ার না করতো, দেখে শুনে না রাখতো, তাহলে হয়তো এত গুছিয়ে সংসারের কাজগুলোকে আমি করতে পারতাম না। কারণ একটা বাচ্চা থাকলে সংসারকে নিখুঁতভাবে পরিপাটি করা কিন্তু খুব ডিফিকাল্ট। সেই জন্য বলবো আমার মেয়েকে সবসময় দেখাশুনো করে আমার শাশুড়ি মা, এবং খাওয়ানো ঘুম পাড়ানোর দায়িত্বটা আমার। সকালবেলা উঠেই দেখি শাশুড়ি মা ভাত বসিয়ে দিয়েছেন এবং ডাল আলু সিদ্ধ করছে। তো ওটাই আজকে আমরা দুপুরে সবাই খেয়ে নেব, আর এক্সট্রা করে আমি আর অন্য কিছু রান্না করব না। ওই ডাল আলু সিদ্ধ দিয়ে আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে। একটা দিদিভাই বলেছেন যে দিদি তুমি যে থাম্বনেল বানাও সেই থাম্বনেলগুলো কিভাবে বানাও? আমিও প্রত্যেকটা ভিডিওতে মানে অধিকাংশ ভিডিওতে কিন্তু আমি এই কথাটা বলেছি, তাও একবার বলে দিই, তুমি হয়তো সেই ভিডিওগুলো চেক করোনি, যে আমি কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিই, দেন তারপরে সেই ফটোগুলো দিয়ে আমি আমার ভিডিওর থাম্বনেল বানাই। রাখি দিদিভাই আমাকে বলেছেন যে দিদি তুমি কিভাবে ফোনে স্ট্যান্ড রেখে ভিডিও বানাও সেটা একবার দেখানোর জন্য। দেখুন আমার তো একটাই ফোন, এবার আমি যদি দেখাতে চাই তাহলে কিন্তু আমার দুটো মোবাইল ফোন লাগবে। তবে চেষ্টা করব একদিন আমার ফোন দিয়ে এবং আমার হাজব্যান্ডের ফোন দিয়ে আমি কিভাবে ভিডিও বানাই সেটা দেখানোর জন্য। ভেরি সিম্পল, তাও একবার আপনাদেরকে জানিয়ে দেই যে আপনি যে কাজটা করবেন সেই কাজের উপরে ফোকাস রেখে ক্যামেরাটা সেট করবেন, দেন আপনার কাজগুলোকে স্মুথভাবে করে যাবেন। তো এটাই হচ্ছে ব্যাপার, কোনো রকম হেডেক নেই, কোনো রকম ঝামেলা নেই, তবুও আপনাদেরকে প্র্যাকটিক্যালি একদিন দেখিয়ে দেব। কোয়েল বোন বলেছেন যে দিদি মাম্মামের একটা ডেলি রুটিন দিও। হ্যাঁ অবশ্যই দেব, তবে এই প্রচণ্ড গরমে ডেলি রুটিন করাটা ভীষণ চাপে। একটু গরমটা কমুক, আমি মাম্মামের ডেলি রুটিনটা দেব। এতে কি হবে, আমার কাছেও কিন্তু স্মৃতি হয়ে থাকবে। আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমার ঘরের ডাস্টিংয়ের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। আর এই জানলা দিয়ে এত পরিমাণে ধুলো আসে তেমনই রোদ, আর একটাই জানালা জানেন তো আমাদের ঘরে। আর এই যে ওয়ার্ড্রপটা করা হয়েছে, এই ওয়ার্ড্রপটার জায়গায় আগে একটা জানালা ছিল, আর যেহেতু আমাদের আগেকার দিনের বাড়ি সেই জন্য এই রকম বক্স করে আমাদের জানালা, সেই জন্য এই বক্সটাকে কাজে লাগিয়ে আমি ওয়ার্ড্রপ বানিয়ে নিয়েছি। যেহেতু এখন ওই সাইডটাতে আমাদের ঘর বাড়ানো হয়েছে, মানে আমাদের ওয়াশরুম, ডাইনিং রুম, রান্নাঘর, সেই জন্য এই জানালাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর একটা জানালা হলে ঘরের মধ্যে প্রচণ্ড অসুবিধা, হাওয়া বাতাস তো একদমই আসে না, আর গরমে যেন ঘরের ভিতরে থাকাই যায় না। এখন একটা বানিয়ে নিচ্ছি ডিম টোস্ট, আর আমাদের বাড়িতে না সবাই ডিম টোস্ট খেতে খুব ভালোই বাসে, সেজন্য বানিয়ে নিচ্ছে। আর সকালে রান্নাবান্না যেহেতু কমপ্লিট, সেজন্য রান্নাঘরটাও কিন্তু ক্লিন আছে, সেজন্য গ্যাসটা রেটো করলাম না, সেই জন্য ইন্ডাকশানেই বসিয়ে দিলাম। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে দিদি আপনার বাড়ি কোথায় এবং শ্বশুর বাড়ি বাপের বাড়ি থেকে কতটা দূরত্ব? তো আমার বাড়ি হচ্ছে বসিরহাটে, এবং আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি যেতে ওই 20 থেকে 30 মিনিট মতন সময় লাগে। তো এখানে আমার কলিংটা শেষ হয়ে গেছে, সেই জন্য ভাবলাম একটা এমার্জেন্সি লিকুইড বানিয়ে নিই। উষ্ণ গরম জল নিয়েছি, তারপরে একটু লেবুর রস আর একটু ভিমবার জেল দিয়ে জাস্ট একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে DIY কলিং। যাই হোক, এর ভিতরে যদি আপনারা সোডা দেন, যেমন বেকিং সোডা, তো বেকিং সোডা দিলে কখনোই কিন্তু কাঠ বা প্লাউডের ওপরে অ্যাপ্লাই করবেন না, কারণ সেগুলো খারাপ হয়ে যাবার চান্স থাকে।
রান্নাঘরে ব্যবহারের জন্য কিন্তু আপনারা সোডা দিতে পারেন, কারণ তেল চিটচিটে ভাব কিন্তু দূর করতে সোডা প্রচণ্ড উপকারী। যেমন কোটো কাটা, তেল চিটে, চিমনি, গ্যাস ওভেন এইগুলোকে ক্লিন করা যায়। তবে এই ধরনের কাঁচ বা কাঠ, প্লাউড এইগুলো ক্লিনিংয়ের জন্য কিন্তু আপনারা সোডা একদমই ব্যবহার করবেন না, এতে কিন্তু জিনিসপত্রগুলো খারাপ হয়ে যাবার চান্স থাকে। আর এর ভিতরে যেহেতু লেবু দেওয়া, সেজন্য খুব সুন্দর একটা গন্ধ বার হয় জানেন তো। আর উষ্ণ গরম জল বলতে কিন্তু গরম থাকবে না, তবে অল্প অল্প একটু একটু গরম থাকবে, খুব বেশি গরম করবেন না, তাহলে কিন্তু জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে। এবং সেটাকে কিন্তু ঠান্ডা করেই তারপরে আপনারা ইউজ করবেন। আর এটাকে কিন্তু যখনই বানাবেন অল্প করেই বানাবেন, আপনার যতটা প্রয়োজন ততটাই বানাবেন। আর এটাকে যদি ফ্রিজে রেখে দেন তো 1 থেকে 2 দিন ইউজ করতে পারবেন, তারপরে কিন্তু এটা ইউজ না করাই ভালো। এইদিকে জানালাটাও দিয়ে দিলাম, এত রোদের তাপ যে ঘরে আর থাকাই যাচ্ছিল না। আর দুতলা ঘরে না প্রচণ্ড গরম হয় জানেন তো। আর বাদবাকি যে লিকুইডটা ছিল সেই লিকুইডটা দিয়ে আমি এই যে ডাইনিংয়ের যে কাঁচটা আছে সেই কাঁচটাকে একটু ক্লিন করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। আর এখানে ম্যাটগুলোও কিন্তু আমি সেম লিকুইড দিয়ে ক্লিন করে নিয়েছি। তারপরে ফুলদানিগুলো এখানে রেখে দিলাম। আমার কিন্তু নিচের কাজ মোটামুটি কমপ্লিট। আজকে যেহেতু বেড কভারটা তুলেছি, ভাবলাম সঙ্গে সঙ্গে কেচে দিই। শুকানো নিয়ে তো কোনো ঝামেলা নেই, 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু আমার বেড কভার শুকিয়ে যাবে। একটা দিদিভাই আমাকে বলেছেন যে দিদি সবসময় তুমি তোমার ঘর এবং ওপরের ঘর পরিষ্কার করা দেখাও, কই তোমার শাশুড়ি মায়ের রুমটা তো কখনো পরিষ্কার করা দেখাও না। তো দেখুন, আমার ক্যামেরার সামনে যেহেতু আমার শাশুড়ি মা আসেন না, সেহেতু আমি অফ ক্যামেরাতেই কিন্তু আমার শাশুড়ি মায়ের রুমটা ক্লিন করে নিই। কারণ আমি চাই না কাউকে জোর করে আমার ক্যামেরার সামনে আনার জন্য। আমার শাশুড়ি মা যেদিন চাইবেন যে তাকে আমি ক্যামেরার সামনে দেখাই এবং তিনি কমফোর্টেবল ফিল করবেন, সেদিন তার রুমটা যখন ক্লিন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কারণ শাশুড়ি মা সবসময় তার ঘরেতেই থাকেন এবং যে টাইমটাতে আমি ক্লিন করব সেই টাইমটাতে ঘরে মাম্মামকে নিয়ে খেলা করেন বা শুয়ে থাকেন। তো সেই সময় না ক্যামেরাটা অন করা যায় না, সেই জন্য না দেখাই না। আর একটা দিদিভাই বলেছেন যে দিদি তোমরা কি ওপরের রুমে থাকো না? আমাদের ওপরের রুমটা কিন্তু এখনও সাজানো হয়নি, তো কোনো রকম বেড আনা হয়নি। তো ভাবছি ওপরের রুমে কোনো রকম বেড আমি রাখবো না, তো খুব সুন্দর করে একটা লিভিং রুম টাইপের করব, একটা সোফা কাম বেড দিয়ে, একটা টিভি ক্যাবিনেট দিয়ে খুব সুন্দর করে একটু সাজানোর ইচ্ছা আছে। তো দেখি কতদূর কি করতে পারি। আর ওপরের ঘরে এখনও থাকা হয় না, 1 বছর হয়ে গেলে ওপরের ঘরটাতে পুজো দেব, তারপরে আমরা উপরের ঘরে এসে থাকবো। আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে দিদি আপনি কি ঠাকুর পুজো করেন না? হ্যাঁ, অবশ্যই করি, কেন করব না। তবে আমার শ্বশুরমশাই যেহেতু মারা গেছেন, এখনও 1 বছর হয়নি, সেজন্য ঠাকুর পুজোটা এখন দিচ্ছি না। সামনের মাসে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজটা মিটে গেলেই, আমাদের ওপরের ঠাকুর ঘরটা কমপ্লিট হলেই কিন্তু ওপরের ঠাকুর ঘরে আমরা পুজো দেব। এবং ইচ্ছা আছে একটা গোপাল নেওয়ার, গোপাল সেবা করতে আমার ভীষণ ভালো লাগে। মনের মতন করে ওপরে ঠাকুর ঘরটাকে সাজাবো আর আপনাদের সাথেও সবটা শেয়ার করব। স্নান হয়ে গেছে, স্নান করে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিলাম, তারপরে চলে আসলাম ওপরে। আর এখন বাজে ওই 4টে মতন। দুপুরবেলা একটু শুয়েও ছিলাম জানেন তো, তারপরে চলে আসলাম ওপরে, গাছগুলোকে একটু জল দিলাম। হাজব্যান্ডের যেহেতু অফিস শুরু হয়ে গেছে, আমার ডেলি রুটিনে এই একটা কাজ কিন্তু অ্যাড হয়েছে, তার জামা কাপড় প্রত্যেক দিন আয়রন করে দেওয়ার। তো আমি 2 সেট করে জামা কাপড় এখানে আয়রন করে রাখছি। তারপরে চলে আসলাম স্কিন কেয়ার করার জন্য। সারাদিন সংসারের কাজগুলো করার পর নিজের যত্ন নেওয়াও কিন্তু খুব দরকার। আর এই গরমের মধ্যে কিন্তু রোজ ওয়াটার ভীষণ ভালো, একদম ফ্রেশ একটা ভাব আনে। তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।